অবজেক্ট। আজকে দেখব পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ প্রোনাউন, সেই সাথে দেখব রিফ্লেক্সিভ প্রোনাউন। ওকে, এই বিষয়টা আমরা দেখব। প্রোনাউন মূলত প্রোনাউন আগে 8 প্রকার ছিল, 9 প্রকারও ছিল, এখন প্রোনাউন 10 প্রকার। এই প্রতিটা প্রোনাউন নিয়ে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এখন আমরা যেগুলো আলোচনা করতেছি এগুলো পার্সোনাল প্রোনাউন। এই পার্সোনাল প্রোনাউনের ভিতরে আবার রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, রিফ্লেক্সিভ এমফ্যাটিক প্রায় সেম, এরপরে ইনডিফিনাইট প্রোনাউন আছে। এরকম প্রায় 10 প্রকার প্রোনাউন আছে। এগুলো নিয়ে সবগুলো আমরা ওয়ান বাই ওয়ান আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, গতকালকে আমরা অনেকগুলো বিষয় দেখেছি, আজকে আমরা কথা বলবো পার্সন এর সিকোয়েন্স। পার্সন এর সিকোয়েন্স। আচ্ছা, পার্সনের সিকোয়েন্সে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে বিভার্ব। এই বিভার্বের পরে যদি কোনো প্রোনাউন আসে, সেই প্রোনাউনের কোন ফর্ম হবে? সাবজেক্টিভ ফর্ম হবে না অবজেক্টিভ ফর্ম হবে? বলেন। বিভার্বের পরে যদি কোনো প্রোনাউন আসে তাহলে কোন ফর্ম হবে? সিকোয়েন্স লিখেন। সেটা হচ্ছে আলটিমেটলি লিখেন 2 3, এরপরে লিখেন হচ্ছে 2 3 2 3 2 3, এখানে লিখবেন হচ্ছে 1, এখানে লিখবেন হচ্ছে 1। সহজ কথা। এবারে সুন্দর করে লিখেন, ডান পাশে লিখেন দোষ স্বীকার। সুন্দর করে ডান পাশে লিখেন হচ্ছে দোষ স্বীকার। ডান পাশে না, বাম পাশে লিখলে ভালো হয়। লিখেন হচ্ছে দোষ স্বীকার। হ্যাঁ, শুধুমাত্র দোষ স্বীকার করলেই হবে 1 2 3। মনে রাখবেন, খারাপ কাজে সবসময় উত্তম পুরুষ সবার আগে। খারাপ কাজে উত্তম পুরুষ সবার আগে, দোষ স্বীকার। আচ্ছা, দোষ স্বীকারের আমি কয়েকটা শব্দ আপনাকে বাতলে দিই। সেটা হচ্ছে 1 নাম্বার হচ্ছে কনফেস। মনে রাখবেন, কনফেস মানে হচ্ছে স্বীকারোক্তি দেওয়া। আরেকটা হচ্ছে আলটিমেটলি অ্যাডমিট। অ্যাডমিট মানে হচ্ছে শুধু ভর্তি না, স্বীকারোক্তি দেওয়া। আরেকটা হচ্ছে আপনার গিলটি, আই এম গিলটি, আমি দোষী। আরেকটা হচ্ছে আপনার ব্লেম। ঠিক আছে না, ব্লেম। এই নরমালি এই 4টা শব্দ মনে রাখবেন দোষ স্বীকারের। এই দোষ স্বীকার ব্যতীত যে কোনো অ্যানি নর্মাল স্টেটমেন্ট, ভালো করে খেয়াল করে দেখেন, অ্যানি নর্মাল স্টেটমেন্ট, ভালো করে খেয়াল করে দেখেন, অ্যানি নর্মাল স্টেটমেন্ট, যে কোনো নর্মাল স্টেটমেন্টের ক্ষেত্রে হবে 2 3 1। আবারও বলতেছি, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখানে মনে রাখবেন সেকেন্ড পারসন, থার্ড পারসন, ফার্স্ট পারসন। খুবই স্বাভাবিক, যদি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। যদি ফার্স্ট পারসন না থাকে, সেকেন্ড পারসন, থার্ড পারসন। যদি সেকেন্ড পারসন না থাকে তাহলে হবে ফার্স্ট পারসন, থার্ড পারসন। যদি থার্ড পারসন না থাকে তাহলে হবে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন। বিপরীতভাবে চিন্তা করেন, 2 3 1। যদি সেকেন্ড পারসন না থাকে তাহলে হবে থার্ড পারসন, ফার্স্ট পারসন। যদি থার্ড পারসন না থাকে তাহলে হবে সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন। যদি ফার্স্ট পারসন না থাকে তাহলে সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই বিষয়গুলো মূলত এভাবেই ঘটবে। আমি যদি বলি, আচ্ছা, চুজ দা কারেক্ট অ্যান্সার। চুজ দা কারেক্ট অ্যান্সার। ওকে, একটা চুজ দা কারেক্ট অ্যান্সার অপশনে আই, এরপরে ইউ, আই ইউ অ্যান্ড হি, will be punished. I, you and he will be punished. Option B, you, he and I will be punished. ওকে, আচ্ছা, এই বাক্যটা বলেন তো উত্তর কি হবে? উই পানিশড, এটা কি অ্যাক্টিভ না প্যাসিভ বলেন তো? আমাকে, তোমাকে এবং তাকে, অথবা তোমাকে, তাকে এবং আমাকে উইল বি পানিশড, এটা অ্যাক্টিভ না প্যাসিভ? আচ্ছা, 2 নম্বর বিষয় হচ্ছে আলটিমেটলি, থ্যাঙ্কস এ লট, বাংলাদেশে অসংখ্য মানুষ বিনা অপরাধে শাস্তি পাচ্ছে। কথা কি বুঝছেন কিনা? বাংলাদেশে অসংখ্য মানুষ বিনা অপরাধে শাস্তি পাচ্ছে। সো এই বাক্যের ভিতরে কোনো দোষ স্বীকার নাই। সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে বি। এই নাম্বারটা হবে না, এখানে পানিশ দেখে গিলটি বলা যাবে না। কোন একজন ব্যক্তি মানে আলটিমেটলি তাকে সলভ করেন, দেখেন পারেন কিনা। না, এভাবে চলবে ইনশাআল্লাহ। না আবু সাইম, সরি ভাই, পারবো না আসলে। আমাকে সেমেটলি বলা আছে প্রেজেন্ট ইন দা ক্লাস। প্রেজেন্ট ইন দা ক্লাস এটা হচ্ছে নরমাল স্টেটমেন্ট। তাহলে হবে 2 3 1 2 3 1 2 3 1। তাহলে ডিও বাদ এও বাদ, 2 3 1 2 3 1। কথা হচ্ছে এখানে কিন্তু 3 জন, সাবজেক্ট কিন্তু প্লুরাল। সো আই দেখে ওয়াজ অ্যান্সার করা যাবে না। সো ডেফিনেটলি 17 অ্যান্সার হচ্ছে বাংলা। এখানে 18 নম্বর কি হবে? 18 নাও চেক প্লিজ, 18 নম্বর।
উচিত। তাহলে ওবে ইওর টিচার শুড ওবে, এটা তো নর্মাল স্টেটমেন্ট। নর্মালি 1 2 3 হবে না, এটা এই কারণে বাদ। এরপরে কি বলছে? ব্লেম। ব্লেম মানে হচ্ছে এক সবার আগে থাকবে, ব্লেম। ব্লেম দিলে 1 নাম্বার আগে থাকবে, ব্লেম গেল, বাদ। গিলটি, গিলটি বলছে গিলটি হলে 1 নাম্বারে সবাই ফার্স্ট পারসন আগে থাকবে, বাদ। সো ডেফিনেটলি 18 অ্যান্সার হচ্ছে আপনার এ হবে। এবার বাস্তবতা হচ্ছে এখানে বলেন তো হি এর জন্য কি আর হইছে না আই ইউ এন্ড হি এর জন্য আর হইছে, কোনটা? বিবেকটা কাজে লাগান। আপনারা জানেন হি এর সাথে ইজ হয়, হি এর সাথে ইজ হয়। আবার হতে পারে আপনারা ফোর্থ ব্যাচে জয়েন করছেন, খেয়াল করেন দ্য টিচার টোল্ড, দ্য টিচার, দ্য টিচারটা হচ্ছে আপনার সাবজেক্ট, দ্য টিচার টোল্ড, টোলটা হচ্ছে ভার্ব। খেয়াল করেন এইগুলোই আপনার ফ্রি হ্যান্ড রাইটিং। অথচ আপনি আবার ফ্রি হ্যান্ড রাইটিং কে নতুন করে শেখার জন্য কি করেন? নতুন টিচারের কাছে ভর্তি হলে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এখানেও দেখেন আছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, এটাই মূল বাক্য। রবি পাল আমরা ক্লাস করি। এখন নিয়ম হচ্ছে টোল্ড হচ্ছে দেখেন মূল ভার্ব, টোল্ড, এটা কিন্তু বি ভার্ব না, টোল্ড হচ্ছে মূল ভার্ব। আমরা গতকাল কি পড়ছিলাম? বি ভার্ব। বি ভার্বের পরে প্রোনাউনের সাবজেক্ট। আর বি ভার্ব ব্যতীত যেমন ধরেন লাভ, লাভের পরে যদি প্রোনাউন বসে, লাভের পরে যদি প্রোনাউন বসে তাহলে হবে অবজেক্ট। এখানে আছে দেখেন টোল্ড, টোল্ডের পরে প্রোনাউন বসলে অবশ্যই হবে অবজেক্ট। তাহলে সাবজেক্ট যতগুলো আছে সবগুলো আগেই বাদ। সিও বাদ, ডিও বাদ, সিও ডি দুটাই বাদ। উত্তর করতেছেন আরাফাত আলী ডি। এখানে 2 নাই, 3 আছে, 1 আছে। উল্টাপাল্টা উত্তর করতেছেন কেন ভাই? দ্য টিচার টোল্ড ইউ, তোমাকে, হিম তাকে এবং আমাকে। যেহেতু ইউটা নাই তাহলে হবে 3, 3 এরপর হবে হচ্ছে আপনার 1। যেহেতু আলটিমেটলি হচ্ছে 2টা নাই, সি হবে না, হবে হচ্ছে মি। এ বাক্যের মূল বাক্য হচ্ছে মাই আঙ্কেল ওয়েন্ট। এটা আরো শেখাবো রিলেটিভ প্রোনাউন শেখানোর পরে, এটা অবশ্যই শেখাবো রিলেটিভ প্রোনাউন শেখানোর পরে। না, এ বাক্যের মূল বাক্যটা হচ্ছে হু, যে হু ওয়াজ অন দা ভ্যাকেশন, বাদ, এটা মনে করেন নাই। মাই আঙ্কেল অ্যালং উইথ সহ, এই যে উইথ প্রেপোজিশন মাই টু কাজিন এন্ড আই, আই হবে না, হবে মি। আপনি আবার বলেন উইথ, উইথের পরে আই হয় না, উইথের পরে মি হয়, বলেন বাঁধব তোমার। লিখেন আই ডিসলাইক শাকিল স্যার হু ইজ এ অনলাইন টিচার। লেখেন তো সঞ্জিদা আপু প্লিজ। খেয়াল করে দেখেন ভার্ব আন্ডারস্ট্যান্ড। আন্ডারস্ট্যান্ড একটা ভার্ব আছে, মনে রাখবেন ভার্বের পূর্বে যা থাকে সেটা পুরোটাই, ভার্বের পূর্বে যা থাকে পুরোটাই হচ্ছে সাবজেক্ট, এটা মনে রাখবেন। আচ্ছা, এবার আপনাদের কাছে আমার জানতে চাওয়া ক্লাসরুম আন্ডারস্ট্যান্ড না স্টুডেন্ট আন্ডারস্ট্যান্ড, বলেন। তাই একটা মজার জিনিস শেখাই, সেটা হচ্ছে দেখেন ক্লাসরুমের আগে, ক্লাসরুমের আগে কিন্তু ইন আছে। আমরা গতকাল পড়ছিলাম সেটা হচ্ছে টু, টু এর পরে, টু এর পরে আই হয় না মি হয়, বলেন লিসেন টু, লিসেন টু, লিসেন টু, লিসেন টু আই হয় না মি হয়, বলেন তো সাইব ভাই। লিসেন টু আই হয় না মি হয়? তুমি এসে, সেটা হচ্ছে প্রেপোজিশনের পরে, প্রেপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউনটা বসে সেটা মনে রাখবেন অবজেক্ট। আবারও বলতেছি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গেলে এই কথাগুলো আবার বলবো, আবারও বলতেছি মনে রাখবেন। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গেলেও তখন হয়তো বা এই জায়গাটা আন্ডারলাইন থাকবে, কথা বুঝছেন কিনা? এখন প্রোনাউনের জন্য এই জায়গায় আন্ডারলাইন আছে, কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে গেলে তখন এই ভার্বের জায়গায় আন্ডারলাইন থাকবে। ভার্বটা কি হবে? হয় আপনাকে স্টুডেন্ট দেখে বা ক্লাসরুম দেখে ঠিক করতে হবে। বোঝাতে চাচ্ছি প্রেপোজিশনের পরে, প্রেপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে তা অবজেক্ট। তো এই যে দেখেন ইনটা প্রেপোজিশন, এরপরে এই ক্লাসরুমটা হচ্ছে অবজেক্ট। আর অবজেক্ট কখনোই, অবজেক্ট দ্বারা কখনোই ভার্ব নির্ধারিত হতে পারে না, পারে না, পারে না। যেমন আমি যদি আপনাকে বলি, এটা আবারও বলছি, পেন অফ রহিম, পেন অফ রহিম ইজ রেড, পেন অফ রহিম ইজ রেড। রহিম লাল না কলম লাল? অনেকবার আপনি উত্তর দিয়েছেন কলম লাল। ফাইনালি আমি আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মনে রাখবেন এই যে ভার্ব, এই যে ভার্ব নির্ধারক, এই যে ভার্ব নির্ধারক, মনে রাখবেন ভার্ব নির্ধারক সেই শব্দ হোক, ভার্ব নির্ধারক সাবজেক্ট হোক, সাবজেক্ট হোক একটা শব্দ থাকলে, ভার্ব নির্ধারক সেই হেডওয়ার্ড হোক, ভার্ব নির্ধারক শব্দ বা সাবজেক্ট বা হেডওয়ার্ড, মনে রাখবেন সর্বদাই, সর্বদাই প্রেপোজিশন, প্রেপোজিশন মুক্ত। যেটা দ্বারা ভার্ব নির্ধারিত হয় সেটা মনে রাখবেন সর্বদাই প্রেপোজিশন মুক্ত। আবারও বলতেছি সর্বদাই, সর্বচায় না, এটা হবে সর্বদাই প্রেপোজিশন অবমুক্ত। আমি আপনাকে গ্রামার নিয়ে যত নতুন নতুন চিন্তা দিতে পারবো
একটা সেম বিষয় নিয়ে যত নতুন নতুন চিন্তা দিতে পারবো। আপনি আজীবন মুখস্থ করছেন ক্যাপিটাল লেটার মানে প্রপার নাউন, এই জাতীয় উল্টা থিওরি আপনাকে কেউ শেখায় নাই। স্মল লেটার দিয়ে শুরু হওয়া কোনো নাউনকে আর যাই হোক প্রপার বলা যাবে না, যাবে না, যাবে না। স্টুডেন্ট, এভরিটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা ডিটারমিনার, স্টুডেন্টটা হচ্ছে নাউন, এর আগে কোনো প্রিপোজিশন নাই। যেই শব্দটা, যেই ওয়ার্ডটা, যেই সাবজেক্টটা, যেই হোয়েড ওয়ার্ডটা দিয়ে ভার্ব নির্ধারিত হবে তা সর্বদাই প্রিপোজিশন অবমুক্ত। কাছে থাকলেই আপন হওয়া যায় না। আবার বলতেছি, কাছে থাকলেই আপন হওয়া যায় না। এখানে আছে এভরিওয়ান, এখানে আছে হচ্ছে হিম, দুইজন আছে কিন্তু দুইটা, একটা প্রোনাউন, এটাও প্রোনাউন। এই যে থট, এই যে থট, এই থট ভার্বের হেডওয়ার্ডটা কে? হিম না এভরিওয়ান? কলিজায় ওয়াজের এই ওয়েন্টের হেডওয়ার্ড হচ্ছে মাই আঙ্কেল, নো প্রিপোজিশন। দেখেন ওয়েন্টের আগে কোনো প্রিপোজিশন নাই ভাই। এই যে দেখেন দা টিচার, টোল্ড, এই টোল্ডের সাবজেক্ট বা হেডওয়ার্ড দা টিচার, এর আগে কোনো প্রিপোজিশন নাই ভাই। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি না বুঝলে আর বোঝানোর মতো কোনো ক্ষমতা আমার নাই ভাই। এবার এটা এখানেও খেয়াল করে দেখেন ভাই, ক্যান কমপ্লিট এর সাবজেক্ট হচ্ছে সি, এই সি এর আগেও কোনো প্রিপোজিশন নাই ভাই। কথা কি বুঝতেছেন কিনা? এর চেয়ে নিগুড় বাস্তবতা, এর চেয়ে বড় বাস্তবতা আর নাই। কথা বুঝাইতে পারছি কিনা বলেন? আলটিমেটলি এইটাই ঘটে ভাই, এইটাই ঘটে সব সময়, সব ক্ষেত্রে ভাই এইটাই ঘটে। আপনাকে এরকম হাজার হাজার শত শত বাক্য আমি আপনাকে দেখাইতে পারি। সেটা হচ্ছে, আমার মনে হয় 7 নাম্বারটা আমরা সলভ করছিলাম। বলেন তো 7 নাম্বারটা কি হবে? এটা জেন্ডার ভিত্তিক প্রশ্ন। থ্যাঙ্কস এ লট লেডিস অ্যান্ড জেন্টলম্যান। 7 নাম্বারটা আমরা মেবি সলভ করছিলাম, এটা প্রোনাউন ভিত্তিক, অর্থাৎ শিশু হচ্ছে নিউটার জেন্ডার। আর শিশু যদি নিউটার জেন্ডার হয় তার প্রোনাউন কি হবে বলেন? সেটা হচ্ছে এক্সেপ্ট। এই উচ্চারণটা হচ্ছে মনে রাখবেন এক্সেপ্ট, ওকে, এক্সেপ্ট। আর যেটা গ্রহণ করা, যেটা গ্রহণ করা, কোনো কিছু কবুল করা, সেটা হচ্ছে এক্সেপ্ট। এটা উচ্চারণ, এটা হচ্ছে আই কে, এক্সেপ্ট ব্যতীত, এক্সেপ্ট ই কে, মনে রাখবেন, ওকে। এটা হচ্ছে বাস্তবতা। থ্যাঙ্কস এ লট। আচ্ছা, তবে বি এটা একটা প্রিপোজিশন ব্যতীত অর্থে, এটা একটা প্রিপোজিশন ব্যতীত অর্থে বা ছাড়া অর্থে, মনে রাখবেন। এক্সেপ্ট যদি অপশনে থাকতো এক্সেপ্ট, আরেকটা থাকতো এক্সেপ্ট, এক্সেপ্ট ফর থাকতো ফর, দুটাই ব্যতীত অর্থে প্রিপোজিশন, অপশনে দুটাই থাকলে দুইটাই অ্যান্সার করা যাবে। অর্থাৎ অপশন এ তে যদি থাকে এক্সেপ্ট, অপশন বি তে যদি থাকে এক্সেপ্ট ফর, তাহলে মনে রাখবেন দুইটাই অপশনে থাকবে। অর্থাৎ যদি এ তে থাকে এক্সেপ্ট, বি তে থাকে এক্সেপ্ট ফর, সি অথবা ডি নাম্বার অপশনে থাকবে এ প্লাস বি, বোথ আর ব্যতীত অর্থে প্রিপোজিশন, আর এরপরে প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম। কথা বুঝাইতে পারছি? আচ্ছা, এবার লেডিস এন্ড জেন্টলম্যান একটু আসেন, আমরা খাতাকে সমান দুই ভাগে ভাগ করবেন সবাই। পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ ভার্সেস পজেসিভ, পজেসিভ অ্যাডজেক্টিভ ভার্সেস পজেসিভ প্রোনাউন, ওকে। পজেসিভ অ্যাডজেক্টিভ ভার্সেস পজেসিভ প্রোনাউন। এরপরে হার, এরপরে লিখেন হচ্ছে দেয়ার, এরপরে লিখেন হচ্ছে ইটস, এরপরে লিখেন হচ্ছে রহিমস। আচ্ছা, ওকে। এবার বাস্তবতা হচ্ছে, খেয়াল করে দেখেন, আমি যদি আবারও বলি, এখানে হচ্ছে মাইন, পার্থক্যটা খেয়াল করেন, মাইন, এরপরে হচ্ছে আপনার আওয়ার্স, এরপরে হিস, এরপরে হচ্ছে আপনার হার, এরপরে হচ্ছে আপনার দেয়ার, দেয়ার্স, এরপরে হচ্ছে আলটিমেটলি রহিমস। ইটস নাই, পজেসিভ প্রোনাউন নাই। আচ্ছা, এবার আপনি দুই দিকে তাকাই দেখেন ভালো করে, এখানে আছে মাই, এখানে আছে মাইন, মানে আলাদা করা যায়, মাই আর মাইন আলাদা করা যায়, কেমন? আচ্ছা, এখানে আছে দেখেন আওয়ার, এখানে আছে আওয়ার্স, সমস্যা নাই। এখানে আছে হিজ, এখানে আছে দেখেন হিজ, এটা আমাদেরকে ভালো করে বুঝতে হবে। এখানে ভালো করে খেয়াল করে দেখেন হার, আবার এর অবজেক্টও কিন্তু হার। তাহলে এই অবজেক্ট আর পজেসিভ অ্যাডজেক্টিভের পার্থক্য কোথায়? এই সি এর অবজেক্ট হার, পজেসিভ হার, এটার পার্থক্য কোথায়? এটা আমাকে ভালো করে বুঝতে হবে। এরপরে এখানে আছে দেয়ার, এখানে আছে দেয়ার, সমস্যা নাই। এখানে হারের সাথে এস দিয়ে দেন সবাই, হারের সাথে কিন্তু এস হবে, হার্স, হারের সাথে এস দিয়ে হার। এখানে আছে ইটস, এখানে নাই, এখানে আছে রহিমস, এখানে আছে রহিমস, এখানে মিল আছে। তো হিজের মিল আছে, এপারেও হিজ, ওই পারে হিজ। এখন আমরা কখন বুঝবো এটা পজেসিভ অ্যাডজেক্টিভ আর কখন বুঝবো পজেসিভ প্রোনাউন? ভালো করে খেয়াল করে দেখেন। তাহলে যে কাজ করবেন, প্রথম কথা লিখেন, প্রথম কথা লিখেন এরা,
এরা প্রোনাউন নয়, প্রথম কথা লিখেন এরা প্রোনাউন নয়, কথা বুঝতেছেন কিনা? 2 নম্বর ডান পাশে এসে লিখেন এরা প্রোনাউন, এরা প্রোনাউন, 2 নম্বর লিখেন হচ্ছে এরা হলো এরা প্রোনাউন, এরা প্রোনাউন নয় এরা প্রোনাউন। তাহলে এরা একা বসে না, সহজ কথা। 2 নম্বর লিখেন এরা একাকী বসতে পারে না, এরা একাকী বসতে পারে না, বসলে বাক্যের অর্থপূর্ণ হয় না, আপনি জানেন। এরা একাকী বসতে পারে না, লিখেন এরা একাকী, এরা একাকী বসতে পারে। আচ্ছা, একটা ভালোবেসে কথা বলবেন, মানে কারো কি মনে হচ্ছে 500 টাকাতে ভর্তি হয়ে খুব লস খেয়ে গেলাম? এরা একাকী বসতে পারে, এরা একাকী বসতে পারে, এরা কিন্তু প্রোনাউন, মনে রাখবেন। এরা সাবজেক্টও হতে পারে, দেখাবো। আচ্ছা, এরপরে লিখেন এদের পরে, অবশ্যই একটি নাউন অথবা জেরান বসে, এদের পরে অবশ্যই একটি নাউন অথবা জেরান বসে, ভালো করে মনে রাখবেন। এদের পরে অবশ্যই একটি নাউন অথবা জেরান বসে, এদের পরে অবশ্যই একটি নাউন অথবা জেরান বসে, ভালো করে খেয়াল করে দেখেন। এদের পরে অবশ্যই একটি নাউন অথবা জেরান বসে, কথা কি বুঝতেছেন কিনা? আর ফাইনালি লিখেন এরা মূলত পজেসিভ অ্যাডজেক্টিভ তথা অ্যাডজেক্টিভ, এরা মূলত পজেসিভ অ্যাডজেক্টিভ তথা অ্যাডজেক্টিভ। লিখেন এদের বলা হয় ডাবল পজেসিভ, ওকে। আচ্ছা, এদের অর্থ কি জানেন? এদের অর্থ আমি বেশি লিখবো না, 2টা লিখবো আর কি। এদের অর্থ হচ্ছে লিখেন মাইনের ভিতরে আছে মাই সমান মাই প্লাস সামথিং, মাইনের মানও যা, মাই প্লাস সামথিং ও তাই। কারণ মাই কিন্তু একা বসে না, মাই কিন্তু মাশাআল্লাহ মোহাম্মদ আওয়ার সমান লিখেন আওয়ার প্লাস সামথিং। আমি আপনাকে উদাহরণ দিচ্ছি, তাহলে আলটিমেটলি ভালো করে খেয়াল করে দেখেন, একটু ভালো করে ভাবেন। একটু তোলা হলে একটু ডান লিখবেন সবাই, একটু তোলা হলে আলটিমেটলি একটু ডান লিখবেন, আল্লাহ দয়া করে। টিপলু নিচে নামলে বইটা তার হাতে দিয়ে এবারে পাঠাও। ওর অফিস টাইম শেষ না প্রায়? বলো দে বইটা। এরা একাকী বসতে পারে না, এরা একাকী বসতে পারে না, পরে অবশ্যই একটা নাউন অথবা জেরান বসে। এরা মূলত পজেসিভ অ্যাডজেক্টিভ তথা অ্যাডজেক্টিভ। এবার দেখেন এরা প্রোনাউন, যে প্রোনাউন তারা একা বসতে পারে, এদের বলা হয় ডাবল পজেসিভ। এদের অর্থ হলো দেখেন মাইন সমান মাই প্লাস সামথিং, আওয়ার সমান আওয়ার প্লাস সামথিং। হ্যাঁ, ছোটবেলায় চিঠি লিখতাম, মনে আছে? ছোটবেলায় চিঠি লিখতাম, চিঠি শেষে লিখতাম যে আলটিমেটলি সিনসিয়ারলি, আলটিমেটলি আপনার কাছে প্রশ্ন, ইয়োর অবলিক ইয়োর্স ইজ স্টুডেন্ট, বলেন কি হবে? ইয়োর অবলিক ইয়োর্স ইজ স্টুডেন্ট, এটা ফিক্সড, এটা স্টুডেন্টটা ফিক্সড, বলেন কোনটা হবে? ইয়োর্স একা বসতে পারে, এরপরে কিছু লাগবে না। আমি যদি আপনাকে বলি, খেয়াল করে দেখেন, এটা আমার, দিস ইজ, আমি যদি বলি দিস ইজ মাই পেন, আর যদি বলি দিস ইজ মাইন, এই মাইনের ভিতরে না পেনটা উজ্জ্বল আছে, এই জন্য একে ডাবল পজেসিভ বলা হয়। মাইন সমান মাই প্লাস সামথিং, মাই প্লাস সামথিং মানে কি? এই যে মাইন সমান আমি মাইন মানে হচ্ছে যা, মাইনের মান যা, মাই পেনের মানও তাই। ইয়োর্স মানে হচ্ছে ইয়োর প্লাস সামথিং, এখন আমি যদি বলি ইয়োর্স সমান ইয়োর প্লাস স্টুডেন্ট, ইয়োর স্টুডেন্টের মানও যা, ইয়োর্স এর মানও তাই। এই ইয়োর্স এর ভিতরে স্টুডেন্টটা উজ্জ্বল না, স্বামী ভাই এটা আজকে এক্সপ্লেইন, ফ্রেন্ড অফ মাইন, এটা পজেসিভ হয়, এটা জায়গা আছে। তো না বুঝলে তো কিছু করার নাই ভাই, এই দুটার পার্থক্য বুঝতেছেন না কেন? আপনি খেয়াল করে দেখেন, পজেসিভ, এই যে দেখেন মাইন পজেসিভ প্রোনাউন মাইন, তাহলে মাইন কি এখানে একা নাই? মাইন একা আছে, তাহলে একা থাকলে পজেসিভ প্রোনাউন। মায়ের পরে দেখেন নাউন আছে, মায় হচ্ছে আপনার পজেসিভ অ্যাডজেক্টিভ। সহজ কথা, না বুঝলে তো কিছু করার নাই, এগুলো তো আসলে বিধ্বংসী চিন্তা ভাবনা, মাথা খুলতে চান না।
আমি যদি বলি খেয়াল করে দেখেন বাংলাদেশ, বাংলাদেশ ইজ ড্যাশ কান্ট্রি, বাংলাদেশ ইজ ড্যাশ কান্ট্রি। এবার বলেন অপশন এ আওয়ার কান্ট্রি, অপশন বি আওয়ার্স কান্ট্রি, কোনটা হবে বলেন? বাংলাদেশ ইজ আওয়ার্স কান্ট্রি না আওয়ার কান্ট্রি? আর কথা হচ্ছে যদি বাংলাদেশ ইজ, এবার যদি কান্ট্রি না থাকতো তাহলে কি হইতো বলেন? এবার যদি কান্ট্রি শব্দটা না থেকে শূন্য স্থান থাকতো তাহলে উত্তর আমরা কি নিতাম? এ নিতাম না বি নিতাম? এই তো খোকন মিয়া বুঝতে পারছে, থ্যাংক ইউ খোকন মিয়া, আই লাভ ইউ ভাইয়া। এক পৃথিবী ভালোবাসা তোমার জন্য। যে যুদ্ধে লড়াই করতে জানে, যে জয়ী হতে জানে, তার জন্য অবারিত ভালোবাসা দোয়া। বসলেও অর্থপূর্ণ হবে না, তাহলে এটা বাদ। উত্তর হচ্ছে আওয়ার্স। এটা তো না বোঝার কিছু নাই রে বাবা। ইয়েস, দিস ইজ অ্যাবসলিউটলি। এবার কথা হচ্ছে দেখেন হিজ কখন পজেসিভ অ্যাডজেক্টিভ আর হিজ কখন পজেসিভ প্রোনাউন। হিজ কখন পজেসিভ অ্যাডজেক্টিভ, হিজ কখন পজেসিভ প্রোনাউন। সহজ কথা। তাহলে আমি যদি বলি খেয়াল করে দেখেন দিস ইজ হিজ পেন, অর্থাৎ একা না থাকলে, যদি হিজ একা না থাকে, হিজের পরে কেউ থাকে, তাহলে হিজ পজেসিভ প্রোনাউন। আর যদি বাক্যটা এভাবে সাজাই দিস ইজ হিজ, এই হিজ হচ্ছে, এই হিজের ভিতরে দেখেন পেনটা উজ্জ্বল আছে, এই হিজ হচ্ছে পজেসিভ প্রোনাউন। সিম্পল কথা ভাই। হিজের পরে নাউন থাকলে হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। হিজ প্লাস নাউন অথবা জেরান, হিজ হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ। আর হিজের পরে যদি কেউ না থাকে, হিজ হচ্ছে পজেসিভ প্রোনাউন। এটা না বোঝার তো কিছু নাই। বাইকের পিছনে শুয়ে পড়লে রোমান্টিক রিলেশন, এটা বোঝেন। বাইকের পিছনে স্ট্যাচু অফ লিবার্টি হয়ে দাঁড়িয়ে থাকলে উমার, এটাও বোঝেন। একটা হিন্দু বোনের মাথায় সিঁদুর দেখলে বিবাহিত, এটাও বোঝেন। আবার রিক্সায় হুট তুলে গেলে তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, কারণ হাজবেন্ড ওয়াইফ জীবনে রিক্সায় হুট তুলে যাবে না, এটাও বোঝেন। খালি এইটা বোঝেন না, এটা তো ভাই না বোঝা না, এটা হচ্ছে বুঝতে না চাওয়ার মেন্টালিটি। প্রেপোজিশন আর নাউন বা জেরান্ডের মাঝখানে মনে রাখবেন সব সময় পজেসিভ অ্যাডজেক্টিভ। প্রেপোজিশন আর নাউনের মাঝখানে সব সময় মনে রাখবেন পজেসিভ অ্যাডজেক্টিভ। প্রেপোজিশন এবং নাউনের মাঝখানে সব সময় মনে রাখবেন পজেসিভ অ্যাডজেক্টিভ। এটা সবাই হচ্ছে একটু লিখে রাখেন। প্রেপোজিশন প্লাস পজেসিভ অ্যাডজেক্টিভ প্লাস নাউন অথবা জেরান। এটা ইনসিস্টেড, হি ইনসিস্টেড, সে জোর দিয়েছিল অন। হি ইনসিস্টেড অন গোয়িং, he insisted on going there, option A. He insisted me, option B. Mine, option C. My. সে আমাকে মাইন, মাই। দেখেন এই প্রশ্নটা বিসিএস এ মেবি 43-এ এসেছিল, বেশ কয়েকটা বিসিএস এ এসেছিল। কিছু বিষয়ের পার্থক্য বুঝতে হবে। তাহলে আসেন হারের পার্থক্য বুঝি। আমি যদি বলি খেয়াল করে দেখেন আই লাভ হার, আমি যদি বলি আপনাকে দেখেন আই লাভ হার ডটার, খেয়াল করে দেখেন আই লাভ হার ডটার, এটা আলটিমেটলি অবজেক্ট, এটা পুরোটা মিলে অবজেক্ট। এবার বলেন তো ভাই কোন হার অবজেক্ট আর কোন হার পজেসিভ অ্যাডজেক্টিভ? না বোঝার কিছু নাই ভাই। আমি এর আগে যে নিয়মটা দিলাম ভাই, এ তো কতবার যে পরীক্ষায় আসে আপনাকে বলতে পারবো না ভাই। আপনি একটু আপনার হৃদয়টা খোলেন, আল্লাহর দোহাই আপনার হৃদয়টা খুলেন, আপনি বুঝবেন ভাই। পার্থক্যগুলো না বুঝে যদি আপনারা তাড়াহুড়া করেন তাহলে তো ভাই সমস্যা। কথা বোঝেন নাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাহলে আই লাভ হার, আর এদের পজেসিভ প্রোনাউন হচ্ছে হার্স হচ্ছে পজেসিভ প্রোনাউন। উল্টা পাল্টা কমেন্ট করেন না যে হার একা থাকলে পজেসিভ প্রোনাউন। আপনার মাথা কি মোটা? শি এর অবজেক্ট হচ্ছে হার, এর পজেসিভ অ্যাডজেক্টিভ হার, এর পজেসিভ প্রোনাউন তো হার্স, এর রিফ্লেক্সিভ হচ্ছে হার্ট সেলফ। সবগুলো খালি একটা নিয়মের মধ্যে বাঁধাইতে পারলে আপনারা বাঁচেন। হার্টটা হচ্ছে পজেসিভ অ্যাডজেক্টিভ আর এই ডটারটা হচ্ছে নাউন। আমি বলতে পারি আই লাভ যদি বলি হার্টস, আই লাভ হার্টস, এটা পজেসিভ প্রোনাউন, এর ভিতরে কন্যাটা উজ্জ্বল আছে। আমার কথা বোঝেন নাই ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ।